হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর 47 নম্বর পর্ব আজকে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই সকলে মনোযোগ সহকারে ক্লাসটি কিন্তু সকলে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত ভিডিও লিংক তোমরা যদি পেতে চাও প্রথমে আমাদের ক্লাস সম্পর্কিত, তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হতে ভুলবে না। প্রথম প্রশ্ন স্ক্রিনে দিচ্ছি, এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে দাও। প্রথম প্রশ্ন যেটা দেওয়া হলো, এটা হচ্ছে হোয়াইট হাউস কোথায় অবস্থিত? হোয়াইট হাউসটা কি? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর রাষ্ট্রপতি ভবন। এর রাষ্ট্রপতি ভবনের নাম কি? সেটা হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসটা আছে কোথায়? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিটা মনে রাখবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ এর রাজধানী শহর। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি তাহলে ডিয়ার স্টুডেন্টস? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। ভারতীয় সংবিধান প্রদান করে একক নাগরিকত্ব, দ্বিনাগরিকত্ব, বহু নাগরিকত্ব, উপরের সবগুলোই। ভারতে কি ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়? ভারত সরকার কি ধরনের নাগরিকত্ব প্রদান করে থাকে? কমেন্ট করো সকলে, এই প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানিয়ে দাও। আই হোপ তোমরা সকলে এটার সঠিক উত্তর জানাবে। তো এই প্রশ্নটার উত্তর কি হতে চলেছে? ভারতীয় সংবিধান কি ধরনের নাগরিকত্ব প্রদান করে থাকে? ভারতের সংবিধান প্রদান করে এক নাগরিকত্ব বা একক নাগরিকত্ব। শক্তি উৎপাদনকারী খাদ্য কোনটি? খাদ্যের ভিতরে, একটা সুষম খাদ্যের ভিতরে 6টি প্রধান মৌল থাকে, বিভিন্ন মৌল থাকে, তার মধ্যে 6টি প্রধান মৌল কি কি? ভিটামিন, খনিজ পদার্থ, কার্বোহাইড্রেট বা শর্করা, দেন হচ্ছে ফ্যাট বা চর্বি, তারপরে তোমার জল। এগুলো হচ্ছে কি, এগুলো কিসে থাকে? এগুলো হচ্ছে একটা সুষম খাদ্যের উপাদান। সেই সুষম খাদ্যের উপাদানগুলির মধ্যে এখানে কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য হিসাবে পরিচিত? এটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং চর্বি বা ফ্যাট জাতীয় খাদ্যকে শক্তি উৎপাদনকারী খাদ্যের ক্যাটাগরিতে ফেলা হয়। বেলুড় মঠ কে স্থাপন করেন? বেলুড় মঠ কে স্থাপন করেছিলেন? বেলুড় মঠ স্থাপন করেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা, স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠটা কোথায় স্থাপন করেন? বেলুড় মঠটা কোথায় আছে যদি বলা হয়, মনে রাখবে এটা হাওড়া জেলাতে আছে, কলকাতারই নিকটে হাওড়া জেলাতে অবস্থিত, এবং এটা হুগলি নদীর তীরে। হুগলি নদীর তীরে। ওকে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ আরো একটা কিন্তু তোমার হচ্ছে আহ, জিনিস, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, একটা ট্রাস্ট, রামকৃষ্ণ মিশন, সেটাও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। কেন রামকৃষ্ণ মিশন নামকরণ করা হয়েছে বলতো? রামকৃষ্ণ পরমহংস, ইনি ছিলেন স্বামী বিবেকানন্দের গুরু, তো তার নামে কিন্তু এটা নামাঙ্কিত রামকৃষ্ণ মিশন। এবং এটা রামকৃষ্ণ মিশনটা তিনি স্থাপিত কবে করেছিলেন? 1897 সালে স্থাপিত করেছিলেন। 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? 2022 সাল, যেটা সর্বশেষবার ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, তো সেই 2022 সালের ফিফা ফুটবল বিশ্বকাপটা কোন দেশে আয়োজিত হয়? দেখো, ফিফা ফুটবল বিশ্বকাপ প্রথম আয়োজিত হয় কবে? প্রথম আয়োজিত হয়েছিল 1930 সালে। এটা একটু মনে রাখতে হবে, 1930 সালে এটা আয়োজন করেছিল দক্ষিণ আমেরিকার একটা দেশ, উরুগুয়ে। উরুগুয়েতে এটা আয়োজিত হয়। তারপরে 2022 সালে, এটা প্রতি 4 বছর অন্তর কিন্তু আয়োজিত হয়, 2022 সালে এটা আয়োজিত হয়েছিল কাতারে। এবং এই কাতার বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয় কোন দল? ফাইনালে দুর্ধর্ষ একটা আমরা খেলা দেখতে পাই ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, তাদের তৃতীয় শিরোপা এটা। আর্জেন্টিনা বিজয়ী হয়েছে।
ওকে, এই গেল হচ্ছে তোমার 2022 ফুটবল বিশ্বকাপ। এবারে দেখো প্রতি 4 বছর অন্তর আয়োজিত হয় বলছিলাম, তো 2022 আয়োজিত হওয়ার পরে এরপরে কোথায় আয়োজিত হবে আবার? 2026-এ নেক্সট বিশ্বকাপটা হবে। 2026-এ আয়োজক হচ্ছে 3টি দেশ। কোন কোন দেশ? একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারও দুটি আরো প্রতিবেশী দেশ, একটা হচ্ছে কানাডা, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরো একটা প্রতিবেশী দেশ যেটার নাম হচ্ছে মেক্সিকো। এই 3টি দেশের ভিতরে একটা কমন জিনিস আছে, 3টি দেশই কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, 3টি দেশে আয়োজিত হবে, 3টে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশে। তো আমরা বলতে পারি উত্তর আমেরিকা মহাদেশে পরের বিশ্বকাপটা আয়োজিত হতে চলেছে। নেক্সট, ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয়? ভূমধ্য সাগর, এটার চাবিকাঠি কাকে বলা হয় বা চাবি কাকে বলা হয়? নীলনদ, জিব্রাল্টার প্রণালী, সুয়েজ কাল, পানামা কাল, কাকে আমরা ভূমধ্য সাগরের চাবি বলি? ভূমধ্য সাগর এটা আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের মাঝে অবস্থিত। আফ্রিকা, ইউরোপ এবং একদিকে এশিয়া মহাদেশ, 3টে মহাদেশ দ্বারা বেষ্টিত আছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। জিব্রাল্টার প্রণালী এটা ভূমধ্য সাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরের সংযোগ রক্ষা করে। ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে জিব্রাল্টার প্রণালী, এটাকে এই কারণে কিন্তু ভূমধ্য সাগরের চাবি বলা হয়। আচ্ছা, যেমন জিব্রাল্টার প্রণালী দুটি স্থানকে, দুটি সাগরকে যেমন যুক্ত করে, তেমনই কিন্তু দুটি মহাদেশকে বিভক্ত করে বা দুটি তোমার ল্যান্ডকে কিন্তু আলাদা করে থাকে। দুটি ল্যান্ড কি কি? একটা হচ্ছে স্পেন, যেটা ইউরোপ মহাদেশের মধ্যে আসে, তো আমরা এখানে লিখতে পারি ইউরোপ, এবং আরেকটা হচ্ছে আফ্রিকা মহাদেশের মরক্কো দেশ, তো আফ্রিকা আমরা লিখতে পারি। সো ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করে কোন প্রণালী যদি পরীক্ষায় আসে? একই অ্যান্সার হবে, জিব্রাল্টার প্রণালী কিন্তু ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছিন্ন করে জলভাগ দ্বারা। গঙ্গার শাখা নদী কোনটি? নিম্নের কোনটি গঙ্গা নদীর শাখা নদী? দেখো, শাখা নদী আর উপনদী কাকে বলে? উপনদী হচ্ছে যে সমস্ত ছোট ছোট নদীগুলো মূল নদীর সঙ্গে মিলিত হয়, সেটাকে আমরা বলে থাকি কি নদী? উপনদী। আর শাখা নদী কাকে বলি? শাখা নদী সাধারণত নদীর নিম্নভাগে দেখা যায় বা মধ্য নিম্নভাগে দেখা যায়। এই শাখা নদীটা অ্যাকচুয়ালি একটা মূল নদী থেকে আলাদাভাবে একটা জলধারা বেরিয়ে যায় যখন, সেটাকে শাখা নদী বলে। সো এখানে রামগঙ্গা, গঙ্গার একটা বাম তীরের উপনদী, যমুনা, দেন হচ্ছে দামোদর, সোন, এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী, তাই না? এগুলো হচ্ছে গঙ্গার উপনদী। পদ্মা কিন্তু একটা গঙ্গার শাখা নদী, পদ্মা হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী, তাই না? এবং এর আরো একটা শাখা নদী যেটা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে, কোথায়? পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে ভাগীরথী হুগলি নামে, আর পদ্মা নামে এটা বাংলাদেশে গিয়েছে। বুদ্ধচরিত কোন যুগে রচিত হয়েছিল? বুদ্ধচরিত এটা কোন যুগে রচিত হয়েছিল? বুদ্ধ সংক্রান্ত, গৌতম বুদ্ধ সংক্রান্ত, তার জীবন বৃত্তান্ত সংক্রান্ত একটা গ্রন্থ ছিল এই বুদ্ধচরিত। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি বুদ্ধচরিতটার রচয়িতা কে। রচয়িতা কে ছিল এটার? অ্যান্সার হচ্ছে এটার রচয়িতা ছিলেন অশ্ব ঘোষ। বুদ্ধচরিত তাহলে কে রচনা করে? অশ্ব ঘোষ রচনা করেছিল। অশ্ব ঘোষ কে ছিলেন? তিনি হচ্ছেন কনিষ্কর সমসাময়িক বা কনিষ্কর রাজসভার কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন অশ্ব ঘোষ। কনিষ্কর রাজসভা অনেক পণ্ডিতদের আমরা দেখতে পাই, পতঞ্জলি, নাগার্জুন, অশ্ব ঘোষ, সুশ্রু, চরক, কোথায় ছিল এরা? সবই কুষাণ বংশের শাসক, কুষাণ বংশের সমসাময়িক ছিল, বিশেষ করে কনিষ্কের সমসাময়িক। সেখানে অ্যান্সার করব কুষাণ যুগে কিন্তু এই বুদ্ধচরিতটা রচিত হয়। নেক্সট, সরিষ্কা এবং রণথম্বর নিচের কোন প্রাণীর জন্য বিখ্যাত সংরক্ষণাগার? সরিষ্কা এবং রণথম্বর এই দুটো কিন্তু ন্যাশনাল পার্ক অ্যাকচুয়ালি, এবং স্যাংচুয়ারি তার সঙ্গে। এগুলো আছে কোথায়? এগুলো হচ্ছে রাজস্থানে আছে।
এগুলো কোথায় আছে? রাজস্থানে অবস্থিত আছে। তো সরিস্কা রণথম্বর নিচের কোন প্রাণীর সংরক্ষণাগার? এটা হচ্ছে বাঘের সংরক্ষণাগার। দেখো, ভারতে বর্তমানে 55টি কিন্তু ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে, যার মধ্যে সরিস্কা টাইগার রিজার্ভ ইন রাজস্থান, এগুলো সবই কিন্তু কোথায় আছে? রাজস্থান রাজ্যে অবস্থিত টাইগার রিজার্ভ। ঠিক আছে, এগুলো সবই সরিস্কা, রণথম্বর, মুকুন্দরা হিলস, রামগড় বিষধরী টাইগার রিজার্ভ, এবং আরেকটা হচ্ছে ধোলপুর কারাউলি। আর ধোলপুর কারাউলিটা মনে রাখবি সবচেয়ে লেটেস্ট, যেটাকে ঘোষণা করা হয়েছিল 2023 সালে, এটা ঘোষিত হয় 23 সালে ঘোষিত হয়েছিল, যেটা টাইগার রিজার্ভ হিসাবে, সেটা হচ্ছে ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরামটা কোন ব্যক্তির ছদ্মনাম? সমরেশ বসু, দেন হচ্ছে তোমার রাজশেখর বসু, বলাইচাঁদ মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার করো। দেখো, সমরেশ বসু কালকুট নামে পরিচিত ছিল। কালকুট ছদ্মনাম কার ছিল? সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট। রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে লিখতেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় লিখতেন বনফুল ছদ্মনামে। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরও একটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কে বলতো? ব্যোমকেশ বক্সী, যে তোমার গোয়েন্দা চরিত্র, সেটার রচয়িতা বা সেটার কিন্তু স্রষ্টাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সেই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা ছদ্মনাম ছিল, যেটা হচ্ছে চন্দ্রহাস। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, আচ্ছা এটা কালকেতু হবে, ঠিক আছে, কালকেতু ছদ্মনামে লিখতেন তোমার সমরেশ বসু। সরি, কালকেতু নামে লিখতেন মতি নন্দী। সরি 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 সরি, কালকুট, এটা কালকুট। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট একটা হোমওয়ার্ক, এটা অ্যান্সার করবে তোমরা সকলে। আর যারা ক্লাসে এখনো লাইক করোনি, সকলে ক্লাসে একটা করে লাইক করে দাও। দেখো, নীল নদ কোথায় পতিত হয়েছে? এটা হচ্ছে আজকের তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, সকলে কিন্তু এটার উত্তর করে দেবে। পরের প্রশ্নটার উত্তর করো। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেখো, তেলেঙ্গানা রাজ্যটা হচ্ছে নবীনতম রাজ্য, ভারতের নবীনতম রাজ্য। এই রাজ্যটা গঠন হয়েছিল কবে? এটা গঠন হয় 2014 সালে, এবং 2014 সাল থেকেই কিন্তু এর নতুন মুখ্যমন্ত্রী আমরা ধরবো, এবং প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন কে চন্দ্রশেখর রাও, এবং যিনি কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সম্প্রতি তার জায়গায় যিনি রিপ্লেস করেছেন তিনি হচ্ছেন অনুমুলা রেবন্ত রেড্ডি। ইনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী। অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে এখনো পর্যন্ত দুইজন মুখ্যমন্ত্রী এসেছে 2014 থেকে 2024 পর্যন্ত। সো তারা হচ্ছেন অনুমুলা রেবন্ত রেড্ডি, যিনি বর্তমানে আছেন, আরেকজন হচ্ছে কে চন্দ্রশেখর রাও। বিদ্যুৎ বাহিনী নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করেছিল কে? কে? বিদ্যুৎ বাহিনী এটা একটা সশস্ত্র বিপ্লবী বাহিনী ছিল। এই বাহিনীটা কোন বিপ্লবী এখানে গঠন করেছিল? শচীশ চন্দ্র সামন্ত, মাতঙ্গিনী হাজেরা, লক্ষ্মী সাহেগাল এবং পীর আলী খান। দেখো, অ্যান্সার হবে এখানে সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত বিদ্যুৎ বাহিনী নামে সশস্ত্র বাহিনী গঠন করেছিল। এখানে দেখো, আরো একটা জিনিস তোমাদের বলে রাখি সতীশচন্দ্র সামন্ত সম্পর্কে। ইনি তাম্রলিপ্ত জাতীয় সরকারে, তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিল? ইনিও কিন্তু সতীশচন্দ্র সামন্ত। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ প্রায় কত? হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে। তো একটা সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের হিমোগ্লোবিন কতটা থাকে প্রতি 100 মিলি রক্তে? এখানে দেওয়া হয়েছে প্রতি 100 মিলি রক্তে কতটা থাকে। 6 থেকে 8 গ্রাম প্রতি 100 মিলি রক্তে।
13 থেকে 18 গ্রাম, এখানে প্রায় কথাটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, প্রায় কথাটা ইউজ করতে হবে। 13 থেকে 18 গ্রাম প্রতি 100 মিলি রক্তে এবং 19 থেকে 22 গ্রাম প্রতি 100 মিলিগ্রাম রক্তে, এবং আরেকটা হচ্ছে 22 থেকে 28 প্রতি 100 মিলি রক্তে। এখানে অ্যান্সার হচ্ছে 13 থেকে 18 গ্রাম প্রতি 100 মিলি রক্তে কিন্তু প্রায় হিমোগ্লোবিন থাকে পুরুষের দেহে। কোন মাটিতে ভালো জাফরান চাষ হয়? জাফরান ব্যবহার করা হয় না, বিভিন্ন খাদ্য রং করতে ব্যবহার করা হয়, জাফরানের ব্যবহার করা হয়। সো এই জাফরানটা কোন মাটিতে ভালো চাষ হয়? অ্যান্সার কি হবে? জাফরান চাষ ভালো হয় কারেওয়া মৃত্তিকাতে। কারেওয়া মৃত্তিকাটা এটা দেখা যায় সাধারণত জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে দেখা যায়। নেক্সট প্রশ্ন। সরি, এখানে আমি যে জাফরানটার কথা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি কেশর জাফরানের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ওটা আলাদা ধরনের জাফরান। নেক্সট, কোন শহরে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? এটা কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে 1857-তে স্থাপিত হয়েছিল, 1857 সালে স্থাপিত হয়। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে তোমরা যদি এখনো ভর্তি না হয়ে থাকো অবশ্যই কিন্তু রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচটা চেক করতে পারো। এখানে অভিজ্ঞ টিচাররা তোমাদের একদমই সুন্দর করে ক্লাস করাচ্ছে, আর ক্লাস শুরু হয়ে গেছে, তো অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। অধ্যায়ভিত্তিক ক্লাস এবং সমস্ত ক্লাস প্রতিদিনই ক্লাস পাবে তোমরা, একদমই সলিড প্রিপারেশন কিন্তু এখানে তোমাদের দেওয়া হবে, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে যারা এখনো ভর্তি হওনি। নেক্সট প্রশ্ন। যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল? অ্যান্সার কি হবে? যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল? যামিনী রায় ছিলেন একজন আমাদের চিত্রকলা, তাই না? যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, দেন হচ্ছে নন্দলাল বসু, এরা এক একজন কি, এক একজন কিন্তু চিত্রকলা, বাঙালির চিত্রকর। সংস ফ্রম প্রিজন, সংস ফ্রম প্রিজন বইটি কে রচনা করেছিলেন? প্রিজন মানে কি বলতো? খাঁচা, তাই না? সংস ফ্রম প্রিজন শীর্ষক গ্রন্থটি যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী লেখা গ্রন্থ। চলো মহাত্মা গান্ধীর কয়েকটা গ্রন্থ তোমাদের এখানে আমি লিখে দিয়েছি, যেমন হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ রুটস, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। তার আত্মজীবনীর নাম কি? মাই এক্সপেরিমেন্টস উইথ রুটস। এছাড়া হিন্দ স্বরাজ গ্রন্থ তিনি লিখেছিলেন। ইন্ডিয়া অফ মাই ড্রিমস এই গ্রন্থটিও মহাত্মা গান্ধী লেখেন। ট্রুথ অফ গড এই গ্রন্থটির লেখক কিন্তু মহাত্মা গান্ধী। নেক্সট, কোন দেশকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়? দেখো এরকম ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিচ্ছেই। কয়েকদিন আগে একটা পরীক্ষা হলো মিসলেনিয়াস পরীক্ষা, সেখানে আমরা দেখেছি যে কোন দেশে বিমানবন্দর নেই, এরকম একটা কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছিল। তো ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রশ্ন বিভিন্ন দেশের সম্পর্কে কিন্তু জানতে হবে একটু একটু। এটার যে কোনো পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসতে পারে, এটা কিন্তু জেনারেল নলেজের ভিতরে আসে। সো এই যে গ্রেট ব্রিটেন, পশ্চিমের দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয়? এটা বলা হয় নিউজিল্যান্ড দেশকে। ওশিনিয়া মহাদেশে অস্ট্রেলিয়ার পরে যদি যে দেশটা আছে ওখানকার ডেভেলপ কান্ট্রি সেটা হচ্ছে নিউজিল্যান্ড, তাই না? সো নিউজিল্যান্ড দেশে কিন্তু এটা অবস্থিত। আচ্ছা, নিউজিল্যান্ডের রাজধানী কি একটু বলবে তোমরা? যারা ক্রিকেট খেলা দেখে তারা জানে নিউজিল্যান্ড একটা ক্রিকেটিং কান্ট্রি, তাই না? সো এই নিউজিল্যান্ড দেশটার রাজধানী কি? এটা রাজধানী হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী। ভারতের বৃহত্তম তামার খনি কোনটি? কপার মাইন, তামার খনির কথা বলা হচ্ছে। দেখো ভারতের বৃহত্তম তামার খনি যেটা, সেটা হবে এখানে অপশন সি
মালঞ্চখন্ড এটা হচ্ছে ভারতের বৃহত্তম তামার খনি। এখানে অনেকে ক্ষেত্রি করবে, আমি জানি ক্ষেত্রিটা এই কারণেই অপশানে দেওয়া, ক্ষেত্রিটা রাজস্থানে আছে, এটাও একটা তামার খনি, ঠিক আছে, কিন্তু এটা বৃহত্তম নয়, বৃহত্তম বলা হয়েছে, ক্ষেত্রিটা তামার খনি, এটা সকলেই জানে, এই কারণে ক্ষেত্রি ম্যাক্সিমাম অ্যান্সার করবে, কিন্তু এটা করলে ভুল হবে। এটা হচ্ছে অপশান সি, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মালঞ্চখন্ড কোথায়? এটা মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, আমির খুসরু কোন বাদ্যযন্ত্র বাজাতেন? আমির খুসরু ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। সেই আমির খুসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? বীণা, সেতার, সরোদ, সানাই, এখানে অ্যান্সার হবে সেতার বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত ছিলেন, তাই না? নেক্সট প্রশ্ন, সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত যদি কিছু ব্যক্তির নাম বলা হয়, কাদের নাম বলবে তোমরা? পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন। পণ্ডিত আলাউদ্দিন খান একজন বিখ্যাত সেতার বাদক, এদের নাম কিন্তু খুবই আসে, মানে পণ্ডিত রবিশঙ্কর কিসের সাথে যুক্ত, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট, গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? মহাত্মা গান্ধী এবং ভাইসরয় আরোইনের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, গান্ধী আরোইন চুক্তি নামে সেটা পরিচিত। এটা কবে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হচ্ছে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে, 1931। কোন ভিটামিনের অভাবে ত্বকের রোগ এবং চুল পড়া রোগ হতে পারে? ত্বকের রোগ এবং চুল পড়া রোগ, এই ধরনের রোগগুলো কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি2 এবং ভিটামিন এ। দেখো, ভিটামিন সি যেটাকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বলে থাকি, এই ভিটামিন এর অভাবে একটা রোগ হয় দাঁতের রোগ, যেটাকে আমরা স্কারভি বলি। স্কারভি রোগটা কিসের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন ডি, এটাকে আমরা কি বলে থাকি? ক্যালসিফেরল বলা হয় ভিটামিন ডি কে। সো এই ভিটামিন ডি, এটার অভাবজনিত একটা রোগ হচ্ছে রিকেটস রোগ, হাড়ের রোগ সাধারণত হয়, রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়। ভিটামিন বি2 যেটাকে রাইবোফ্লাভিন বলা হয়, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন, এটার অভাবে কিন্তু ত্বকের রোগ, চুল পড়া রোগ ইত্যাদি বিভিন্ন রোগ কিন্তু আমরা দেখতে পাই ভিটামিন বি2 এর অভাবে। আর ভিটামিন এ, এটার রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল, এবং এটার অভাবে কিন্তু রাতকানা রোগ দেখা যায়। ওকে, চলো, কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? কোন বর্ণের আলোর বিক্ষেপণটা সব থেকে বেশি হয়? অ্যান্সার হচ্ছে বেগুনি আলোর কিন্তু বিক্ষেপণ সব থেকে বেশি হয়। আর বিক্ষেপণ কম হয় কার? সবচেয়ে কম বিক্ষেপণ কার হয়? সেটা লাল আলোর। এখান থেকে দুটো জিনিস একটু তোমাদের বলে রাখি, লাল আলোর কিন্তু আবার তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কম, আর যার বিক্ষেপণ বেশি তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম। কি বললাম? দুটো কিন্তু ব্যস্ত অনুপাতিক, মানে দুটো, যার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হচ্ছে তার কি হচ্ছে? তার বিক্ষেপণটা কম হচ্ছে। আর যার যার বিক্ষেপণটা বেশি হচ্ছে তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা আবার কম হয়ে যাচ্ছে। সেটা বেগুনি এবং লাল আলোর সঙ্গে কিন্তু আছে। নেক্সট, সাদা অর্কিডের শহর কাকে বলা হয়? দেখো, এখানে কয়েকটা শহরের নাম দেওয়া আছে, কালিম্পং, দেন হচ্ছে তোমার কার্শিয়াং, মংপু, দেন সিমলা। এর মধ্যে সাদা অর্কিডের শহর কাকে বলা হয়? অর্কিড কিন্তু একটা ফুল, ঠিক আছে, অর্কিড ফুল। সাদা অর্কিডের শহর নামে পরিচিত কার্শিয়াং শহরটা। এবারে তোমরা একটু কমেন্ট করে জানাও, এই কার্শিয়াং শহরটা আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলাতে আছে? পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিভিন্ন জেলা আছে, তার ভিতরে কোন জেলাতে কার্শিয়াং শহরটা আছে? কালিম্পং নাকি দার্জিলিং? আমি দুটো জেলার নাম বলে দিলাম, এর ভিতরে উত্তরটা করতে হবে। এটা আছে কোথায়? দার্জিলিং এ আছে। ওকে, শ্বেত বিপ্লব কোনটির উৎপাদনের সাথে যুক্ত? শ্বেত বিপ্লব কি উৎপাদনের সাথে যুক্ত?
দেখো শ্বেত বিপ্লব যুক্ত হচ্ছে দুধ উৎপাদনের সাথে, এটা তোমরা নিশ্চয়ই জানো, হোয়াইট রেভলিউশন। এবারে শ্বেত বিপ্লবটা থেকে আরো একটা প্রশ্ন আসে, শ্বেত বিপ্লবের জনক কে? কাকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক? এটা হচ্ছে স্যার ভার্গিস কুরিয়েন। ওকে, আর মনে রাখবে এই শ্বেত বিপ্লবের কারণে কিন্তু ভারত এখন বিশ্বের সব থেকে বড় মিল্ক প্রডিউসিং কান্ট্রি, সব থেকে আমাদের পৃথিবীর মধ্যে বেশি দুধ উৎপাদন করে কিন্তু ভারত, এটা একটু মনে রাখবে, নাম্বার 1 র্যাঙ্কে আছে। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? প্রথম উপগ্রহ বা প্রথম স্যাটেলাইট কোনটি ছিল ভারতের? ভাস্কর, রোহিণী, আর্যভট্ট নাকি গঙ্গা? রাইট অ্যান্সার ইজ অপশন সি, আর্যভট্ট। আর্যভট্ট একজন গণিত এবং তোমার হচ্ছে একজন জ্যোতির্বিদ ছিলেন মধ্যযুগের, গুপ্ত যুগের বিশেষ করে। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের নবরত্নের সময় সদস্য ছিলেন। সেই আর্যভট্ট কি তিনি কিন্তু বা তার নাম অনুসারেই ভারতের প্রথম উপগ্রহের নাম রাখা হয়। এবারে দেখো ভারতের প্রথম যে উপগ্রহ ছিল এটা উৎক্ষেপণ কবে করা হয়? এনিওয়ান? এটা উৎক্ষেপণ করা হয়েছিল কবে? এটা উৎক্ষেপণ করা হয় 1975 সালে এটা উৎক্ষেপণ করা হয়। এবং এটা কিন্তু ভারত থেকে সম্পূর্ণরূপে উৎক্ষেপণ করা হয়নি, এটা রাশিয়ার একটা তোমার হচ্ছে মহাকাশ কেন্দ্র আছে যেটা নাম হচ্ছে স্পুটনিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র, সেখান থেকে উৎক্ষেপণ করা হয়। এবং রাশিয়ার একটা মানে স্যাটেলাইট বহনকারী ভেহিকেলস যেটা নাম হচ্ছে কসমস কসমস 3M, সেই যানে করে কিন্তু এই উপগ্রহটাকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। বিসিজি টিকা কোন রোগের নিরাময়ে ব্যবহার করা হয়? বিসিজি। অ্যান্সার হচ্ছে বিসিজি ব্যবহার করা হয় যক্ষা রোগের টিকা হিসাবে বা যক্ষা রোগ নিরাময়। যক্ষা রোগ এটাকে টিউবারকুলোসিসও বলে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এই বিসিজি রোগটা যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে সেটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কি বলা হয়? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সেই ব্যাকটেরিয়ার কারণে কিন্তু এটা হয়। আর বিসিজির পুরো কথাটা একটু তোমরা জেনে রাখো, বিসিজির পুরো কথা হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস, বি ফর ব্যাসিলাস, সি ফর ক্যালমেটস, জি ফর গুয়েরিন ভ্যাকসিন। ওকে, ভারতে কবে নৌ বিদ্রোহ হয়েছিল? নৌ বিদ্রোহটা কবে হয়? দেখো নৌ বিদ্রোহ ভারতে হয়েছিল 1946 সালে, 1946-এ। আরো যদি সঠিকভাবে আমি বলি তাহলে হচ্ছে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি এটা বোম্বেতে একটা ওখানকার একটা জাহাজ ছিল যেটার নাম হচ্ছে তলোয়ার। তলোয়ার নামক একটা জাহাজে কিন্তু প্রথম এই নৌ বিদ্রোহটা সংগঠিত হয়েছিল। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম দেখতে পাচ্ছি আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে এবং কবিগুরু রবীন্দ্রনাথের নাম আছে। এখানে অ্যান্সার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে কিন্তু বাংলা গদ্যের জনক বলা হয়। ঠিক আছে, এটা একটু নোট করে রাখো। লাস্ট কোশ্চেন, ইস্ট আসলে কি? ইস্ট এটা আসলে কি? রুটি তৈরি করতে ব্যবহার করা হয় ইস্ট, তোমরা দেখবে রুটি কারখানায় বিশেষ ব্যবহার করা হয় ইস্টের। এই ইস্টটা আসলে কি? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? প্রোটোজোয়া মানেই কিন্তু আদ্য প্রাণী, ঠিক আছে। তো ইস্ট আসলে কি? ইস্ট হচ্ছে এক প্রকারের ছত্রাক, এটা একটা ছত্রাক, ফাঙ্গি। তো আমি এখানে আজকের ক্লাসটি শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। হোমওয়ার্কের অ্যান্সার করতে কিন্তু ভুলবে না। আর যারা এখনো আমাদের রেলওয়ে ফাউন্ডেশন যে 2 ব্যাচ আছে সেটাতে ভর্তি হওনি, যারা এনটিপিসি পরীক্ষাকে ফলো করছো বা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করছো, তারা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো একদমই। তোমরা এখন থেকে ভর্তি হলেই কিন্তু ধীরে ধীরে সবকিছু, যারা একদমই যাদের কিচ্ছু ক্লিয়ার নেই, মোটেই কিছু জানো না, তাদেরকে আমি তো সাজেস্ট করবোই একদমই যুক্ত হয়ে যাও। আর যারা একটু একটু জানো তাদেরকেও বলবো আমরা যে
এই ব্যাচটা নাও, এই ব্যাচটাতে ভর্তি হলে কিন্তু তোমার একদমই সুন্দর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কিছুতে তোমার ডাউট থাকবে না। তো ভর্তি হয়ে যাও সকলে আজই তোমার রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে। তো আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, টাটা বাই।